নমস্কার, স্বাগত আপনাদের হেডলাইন্স ত্রিপুরার ওয়ার অন অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে আপনাদের যত আপডেট রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তের যে খবরটা রয়েছে আমরা শুরু থেকে যদি ধরি, গত 22 এপ্রিল থেকে যদি আমরা ধরি, যে ঘটনাটা হয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসীরা ভারতবর্ষে প্রবেশ করে এবং 26 জনকে কিন্তু সেখানে নিহত করে তাদের তাদের স্ত্রীদের সামনে বা পর্যটক যারা গিয়েছিলেন তাদের সামনে নিহত করে। তাদের একটাই সূত্র ধরেছিল, তারা ধর্মের ভিত্তিতে সেখানে একটা কিছু করার চেষ্টা করেছিল এবং বোঝাতে চেয়েছিল যদি মুসলিম হয় তাহলে কিন্তু মুক্তি পাবে এবং হিন্দু হলে সেখানে বা অন্য কোনো জাতি ধর্মের হলে সেখানে মুক্তি নেই। সেই বলে বলে কিন্তু তাদের স্ত্রীদের সামনে বিশেষ করে গুলি করে হত্যা করা হয়েছিল এবং তাদের স্ত্রীদেরকে বলা হয়েছিল বাকি কথাটা গিয়ে নরেন্দ্র মোদীকে বলার জন্য। এবং যে বিষয়টা উঠে এসছে, সন্ত্রাসীদের কিন্তু ছাড় দেওয়ার পক্ষে সেই দিনেই বলেছিলেন যে নরেন্দ্র মোদী যে ছাড়া হবে না, এবং সেই কথাটা কিন্তু তিনি রেখেছেন। এবং ঘটনাটা আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন বা গতকাল পরশু থেকে যে ঘটনাটা শুরু হয়েছে, যে উত্তেজনাকর পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, বেছে বেছে ভারতবর্ষ কিন্তু জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ করেছে, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে ভারত কিন্তু আগের মতো নেই। সেই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে। সেখানে সারা বিশ্বের সামনে একটা বিষয় উপস্থাপন করা হয়েছে যে সাধারণ নাগরিকদের উপর কোনো আক্রমণ নয়, অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রধানমন্ত্রী যেটা নিজে নাম দিয়েছেন এই অপারেশনটা সিন্দুর, তার মাধ্যমে কিন্তু পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে, যেখান থেকে জঙ্গি উৎপাদন হয় আমরা বলতে পারি, সেই ঘাঁটিগুলিতে কিন্তু বেছে বেছে আক্রমণ করা হয়েছে এবং বেশ কয়েকজন জঙ্গি, প্রায় 100-র উপর, যেটা বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে যে 100-র উপর জঙ্গি নিহত হয়েছে। আশ্চর্যের বিষয় যেটা এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি এই গত দিনগুলিতে, যে এই জঙ্গি তাদের যে মৃতদেহ, সেখানে কিন্তু সেনাবাহিনীর যারা আধিকারিক ছিলেন তারা সেনাবাহিনীর পোশাকে দাঁড়িয়ে সেখানে তাদের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে কিন্তু তাদের অন্তিম যে যাত্রা সেটা করা হয়েছে। তার মানে এখানে গোটা বিষয়টা স্পষ্ট যে পাকিস্তান সন্ত্রাসীদের সরাসরি কিন্তু আশ্রয় দিয়ে গেছে এবং ভবিষ্যৎটা কি হবে সেটা আপনাদের সামনে স্পষ্ট। আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই পাকিস্তানের যে নকশাটা সেটা থাকবে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এই মুহূর্তে যে একটা খবর রয়েছে, অনির্দিষ্টকালের জন্য আইপিএল কিন্তু স্থগিত করা হয়েছে। এই বিষয়টা নিয়েও আমরা ডিটেলসে আসবো কিছুক্ষণের মধ্যে। যে বিষয়টাতে ছিলাম যে পাকিস্তানের যে মানচিত্র সেটা ভবিষ্যতে থাকবে কিনা, সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ পাকিস্তানের একটা প্রদেশ বালুচ, সেখানে সেই দীর্ঘদিন ধরেই তারা কিন্তু একটা সমস্যায় ছিল, তারা সেখানকার স্বাধীন চেষ্টা করছিল এবং এই সুযোগে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে একজন সাহিত্যিক যিনি ছিলেন পাকিস্তানের, তিনি বালুচস্তানের, তিনি লিখেছেন যে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করা হোক বালুচস্তানকে। সুতরাং মোটামুটি একটা চিত্র এখানে পরিষ্কার যে পাকিস্তানের অবস্থা কিন্তু মোটেও এখন তাদের পক্ষে অনুকূলে নয়। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের তরফ থেকে আরো কিছু বিবৃতি এসছে। একদিনও যুদ্ধ বা যে হামলা ভারতের প্রতি তারা করেছে সেই হামলার বিন্দু মাত্র সফলতা তারা কিন্তু পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র আমরা দেখতে পেরেছি যে যারা সাধারণ নাগরিক রয়েছেন সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে বেশ কয়েকজন সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে, তার মধ্যে শিশু রয়েছে, মহিলা রয়েছে। এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ পাকিস্তান করেছে, দীর্ঘ দিন যাবত করে এসছে এবং একটা সীমা যখন অতিক্রম করেছে তখন ভারতের প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, আমরা বলতে পারি এই মুহূর্তে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি माया शर्मा। माया जी, आपको स्वागत है। क्या अपडेट है माया जी? आप राजधानी का मतलब देश का हार्ट में क्या चल रहा है अभी? देखिए, राजधानी में तो अभी मीटिंगों का दौर चल रहा है। राजनाथ सिंह जी की मीटिंग चली थी, लगभग 1.5-2 घंटे चली थी उनकी मीटिंग सभी सेना प्रमुख और डीजी के साथ, जिसमें जो भी अभी हालात चल रहे हैं उनके ऊपर हालातों की जायजा लिया जा रहा था। बहुत ज्यादा नहीं आ रही है बाहर खबरें कि क्या मीटिंग में चल रहा है, किस तरह के फैसले लिए जा रहे हैं, लेकिन जो थोड़ा बहुत पता चल पा रहा है ये कि जो अभी हालात है उस पर जायजा चल रहा है। लेकिन एक फोटो आई है मीटिंग से जिसको देख के बड़ा मजा आ रहा है, मैं आपको बताऊं तो, क्योंकि उसमें जो भी है वो सारे हंस रहे हैं। जो भी हमारे सेना प्रमुख है, जो राजनाथ सिंह जी
तो उनके चेहरे पे एक अलग तरह की स्माइल है, खुशी है। अच्छा। इसको देख के ये लग रहा है कि जिस तरह की भी कार्रवाई हो रही है पाकिस्तान पर, जो कि हमारे पास बहुत ज्यादा फुटेज या अभी रिपोर्ट नहीं निकाली जा रही बाहर, लेकिन जो भी हमला किया जा रहा है वो बहुत अच्छा हो रहा है और अच्छा बदला पाकिस्तान से लिया जा रहा है। माया जी, और बाकी हाँ, अब बोलिए जी, बोलिए। अभी अमित शाह जी की मीटिंग चल रही है, वो उनसे अजीत डोभाल मिलेंगे, आईबी हेड मिलेंगे, उनसे सीआईएफ और बीएसएफ के डीजी भी मिलेंगे, जिसमें हमारे हालात के अलावा जो अभी आगे जो भी हमारे स्टेप है वो और हमारे हथियारों के स्टॉक के बारे में वो मीटिंग करी जाएगी। अच्छा जी जी, माया जी, लाल किला या इंडिया गेट पर सिक्योरिटी क्या बढ़ाया गया है? क्या सिचुएशन है अभी राजधानी का? कल जिस रात को जिस तरह के हालात बने हुए थे, उसके बाद से जो इंडिया गेट और जो भी जो संवेदनशील जगह है दिल्ली में, उन सबको बिल्कुल खाली करा दिया गया था। वहाँ पे टूरिस्ट आना, घूमना फिरना सब बंद है। वहाँ की सिक्योरिटी बढ़ा दी गई है। और अभी जो अमित शाह के साथ जो हमारी मीटिंग अभी चल रही होगी अमित शाह जी की, उसमें भी यही फैसले लिए जा रहे हैं कि जो भी इम्पोर्टेंट जगह है इस तरह की, उनके ऊपर निगरानियां बढ़ाई जाए। जी माया जी, पाकिस्तान जैसा धमकी दे रहा था, भारत के खिलाफ कितना खरा उतर पाएगा? क्या आप क्या सोच रहे हैं? क्या पाकिस्तान हाँ। इस समय जो पछता रहा होगा, मैं आपको बता रही हूँ, उनको लग रहा होगा कि हमने बहुत बड़ी गलती कर दी। कल जब पाकिस्तान ने रात को हमारे ऊपर मिसाइलें छोड़ी, 100 से ज्यादा मिसाइलें उन्होंने छोड़ी, वो उन्होंने गाजा का मतलब वो गाजा को फॉलो करना चाहते थे, उनके तर्ज पे उन्होंने मिसाइलें भेजी। लेकिन उनको ये नहीं पता था कि हमारा एयर डिफेंस सिस्टम इतना शानदार है कि उनकी एक भी मिसाइल नहीं चल पाई हमारे यहाँ पे, और उनको बहुत बड़ा नुकसान हुआ। जिस मकसद से उन्हें भेजा था कि भारत की बहुत कैजुअलिटी होगी, भारत रोएगा, वो कुछ भी नहीं हो पाया। उल्टा जब भारत ने उसके ऊपर हमला शुरू किया तो पाकिस्तान में भयंकर अफरा तफरी थी। कल रात तक हम उसी खबर पे बने हुए थे, और जिस तरह के पाकिस्तान के हालात से खबर भी आ रही थी कि वहाँ के सैनिक खुद भाग रहे हैं बंकर छोड़ कर, और वहाँ के एयरपोर्ट पर छोटी प्लेनें आई थी, जिससे पता चल रहा था कि बड़े अधिकारी और नेता भागने की तैयारी में है। और वहाँ के लोगों को अनाथ छोड़ चुकी थी पाकिस्तान की सेना और वहाँ की सरकार। अभी और एक खबर आ रहा है कि अभी लोन मांग रहा है पाकिस्तान। एक दिन भी युद्ध नहीं चला, लोन मांग रहा है। बिल्कुल बिल्कुल, वो पाकिस्तान का जो पुराना वो जो भिखारी देश था, वो भिखारी है, वो अपना कटोरा लेकर फैला चुका है सबके सामने, लेकिन कोई भी देश उसके साथ नहीं है। यहाँ तक कि चीन और ईरान ने भी उसे कह दिया है कि पहले तुम युद्ध बंद करो, उसके बाद कुछ उम्मीद रखो। चीन ने पाकिस्तान को अलग कर दिया, ईरान ने अलग कर दिया। ले दे के एक तुर्की बचा हुआ है जो उसके साथ है। कल रात 1-1:30 बजे के आसपास तुर्की की जहाज भी आया है, शायद हथियार लेकर आया है। इसके अलावा कोई भी देश अभी पाकिस्तान के साथ नहीं है। और सबसे बड़ी बात ये कि जब कल पाकिस्तान में घुसकर भारत उसे मार रहा था, उसके ठिकानों को भारत के ठिकानों को निशाना बना रहा था, उस समय बलोच आर्मी जो BLA है, बलोच लिबरेशन आर्मी, वो दूसरी तरफ से पाकिस्तान को धूल चटा रही थी। और यहाँ तक कि उन्होंने आधी रात तक 2 बजे तक तो ये भी कह दिया था कि आधा बलोचिस्तान हम कब्जा कर चुके हैं और अब पाकिस्तान यहाँ से निकलो। तो पाकिस्तान को हर तरफ से मार मिल रही है, और पाकिस्तान ने सपने में भी नहीं सोचा था। इसे कहते हैं ना, इमेच्योरिटी कहते हैं इसको। भारत ने जब हम पहलगाम का हमला हुआ तो भारत ने 14 दिन लिए और पूरी स्ट्रेटेजी के साथ, भारत ने पूरी प्लानिंग के साथ ये हमला किया। लेकिन पाकिस्तान ने वही बेवकूफी करी, और ये जो पहले तो उसके नेता धमकियां देते रहे, उसके बड़े नेता हो चाहे उनकी आर्मी, वो धमकियां देती रही भारत को, लेकिन उनकी तैयारी कुछ भी नहीं थी। और भारत ने सपने में भी नहीं सोचा था, पाकिस्तान ने सपने भी नहीं सोचा था कि उसके साथ ये होगा। और सबसे बड़ी दुख की बात कि अमेरिका भी एक रात को ये बोल चुका था कि हम भारत को नहीं रोक सकते। भारत को पूरा हक है अपने लिए लड़ना, अगर उसके धरती पर टेररिस्ट अटैक होगा तो भारत लड़ेगा, हम उसको नहीं रोक सकते। तो पाकिस्तान अलग थलग पड़ चुका है, पाकिस्तान हर तरफ से मार खा रहा है, और उसकी ये दुर्दशा होगी उसको नहीं पता थी। क्या सोच रहे हैं पाकिस्तान का जो नक्शा है, क्या वो रहेगा ऐसा या कोई बदलाव आएगा? वो उम्मीद तो हम यही करके चल रहे हैं कि POK तो हमारा हो जाएगा, और बाकी जो उसके 4 टुकड़े होने हैं वो होके रहेंगे। जिस तरह के अभी हालात है, वहाँ बलूचिस्तान पहले कल ही कह चुका है कि हमारा कब्जा है भाई हमारे बलूचिस्तान पे। खैबर पख्तूनख्वा है, वो कभी पाकिस्तान के साथ रहना नहीं चाहता। सिंध है, उसको पाकिस्तान ने बर्बाद कर चुका है, और पंजाब। तो जहाँ तक उम्मीद तो यही है कि अगर ये युद्ध 1 हफ्ते तक चल गया तो पाकिस्तान के 4 टुकड़े निश्चित है, इसको कोई नहीं बचा सकता। पाकिस्तान का अस्तित्व एक तरह से मिट सा रहा है,
कल उसमें जो कयामत, जो दहशत चल भारत की सेना उस पर बरसा रही थी, वो एक तरह से देखा जाए हमें हमारे सैनिकों की चिंता भी रहती है, लेकिन एक तरह से वो जो देखकर जो सुकून मिल रहा था सब भारतीयों को, जो चाहे विश्व के किसी भी कोने में रहते, वो एक अलग ही तरह का सुकून था। बहुत बहुत और बहुत अभी की एक बड़ी बात मैं आपको बता दूं, जिस बंकर से, जिन बंकरों से ये पुंछ पर हमले हो रहे थे, तत्था पानी जगह ये पीओके में, वहां से हमारे वहाँ के जो पाकिस्तान के जो बंकर थे जहाँ से सबसे ज्यादा पुंछ पर हमले हो रहे थे, और उस बंकर्स को हमने उड़ा दिया है। ये सबसे लेटेस्ट खबर है, सबसे बड़ी खबर है। इसके साथ ही उरी में हमारे के राज्यपाल पहुंच गए वहाँ की खबर लेने के लिए, क्योंकि वहाँ पे जो हमला हुआ था उसमें एक महिला की जान भी गई, और साथ ही उमर अब्दुल्ला वहाँ के चीफ मिनिस्टर ने भी निकल गए दौरे पर जम्मू के। वो कह रहे कि हम साथ है। तो ये भी एक बहुत बड़ी बात है कि पाकिस्तान की आर्मी, पाकिस्तान की सरकार गायब है लोगों को सड़कों पे छोड़ के, लेकिन हमारे नेता, हमारी सरकार पूरी तरह से हर एक नागरिक के साथ है। बहुत बहुत धन्यवाद माया जी, धन्यवाद, थैंक यू। আমরা শুনতে পেয়েছেন আমাদের দিল্লি প্রতিনিধি যেটা বললেন যে মিটিং হচ্ছিল দিল্লিতে, সেখানে কিন্তু সকলের মুখে কিন্তু হাসি, অর্থাৎ একটা স্বাভাবিক একটা পরিস্থিতি, পরিবেশ কিছু হচ্ছে তা নিয়ে যে একটা দুশ্চিন্তায় থাকতে হবে এরকম কোনো ঘটনা নয়। বর্তমানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কোথাকার ছবি, কি তা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। এই ছবিটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি সম্পর্কে আরো বিস্তারিত আমরা বলবো। গত রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসীদের একটি বিশাল দলের অনুপ্রবেশ হচ্ছিল, সেই ছবিটা স্ক্রিনে দেখানো হচ্ছে। এবং আমাদের বিএসএফ কিন্তু সেটাকে তাদের যে প্রচেষ্টা, সেই যে প্রচেষ্টাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে, অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। ধান্দার পোস্টে পাকিস্তান রেঞ্জার্সের গুলি বর্ষণের মাধ্যমে এই প্রচেষ্টার নজরদারি গ্রিড শনাক্ত করে সতর্ক বিএসএফ সৈন্যরা কমপক্ষে 7 জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং পাকিস্তানের ধান্দার পোস্টে ব্যাপক ক্ষতি করে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেটা আমাদের দিল্লি প্রতিনিধি মায়া শর্মা বলছিলেন। সিকিউরিটি যেটা স্বাভাবিক রয়েছে সেটা কিছু বাড়তি সিকিউরিটি রাখা হয়েছে আমাদের লালকেলায় বা ইন্ডিয়া গেট বা অন্যান্য যে অঞ্চলগুলিতে সেটা রাখা হয়েছে, কিন্তু যে মিটিং হচ্ছে মিটিং এর বিস্তারিত কোনো কিছু তথ্য না আসলেও একটা ছবি বাইরে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই সেনাপ্রধান থেকে শুরু করে যারা মিটিং এ রয়েছেন তাদের মুখে কিন্তু দুশ্চিন্তার কোনো ভাঁজ নেই। এই ছবিটা স্পষ্টভাবে বলছে, সেটাই আমাদের দিল্লি প্রতিনিধি মায়া শর্মা বলছিলেন। তো যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, এই যে অপারেশন সিন্দুর, তার মাধ্যমে ভারত কিন্তু একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেছে এবং পাকিস্তান সেখানে একটা অপরিপক্ক চিন্তাধারা বা সিদ্ধান্ত দিয়ে এগিয়ে যাওয়ার সময় তারা কিন্তু একটা বিশাল একটা বেকায়দায় পড়ে গেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলছিল যে একদিন যুদ্ধ বলুন বা প্রতিরোধ করার পর তাদের কিন্তু অর্থের যে ঘাটতি দেখা দিয়েছে, তাদের গোলা বারুদের ঘাটতি দেখা দিয়েছে, তাদের অস্ত্র শস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে। তার ফলে তাদের কিন্তু এই গোলা বারুদ বা অস্ত্র তাদের কেনার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থের ঘাটতি দেখা দিয়েছে এবং ভারতের মতো একটা এরকম শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধ করার কোন পর্যায়ে গিয়ে তারা ঠেকেছে সেটা সবটাই আপনারা অনুভব করতে পারছেন, অনুমান করতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা বিষয় যেটা আমাদের করতে হবে বা আমরা করে যাচ্ছি, আমাদের সেনা এত সুন্দরভাবে প্রতিহত করছে। আমরা দেখতে পেয়েছি গতকাল সন্ধ্যায় কি পরিমাণ আক্রমণ করার চেষ্টা করেছিল, ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। প্রতিটা হামলা কিন্তু ব্যর্থ করে দিয়েছে, একটাও কিন্তু সফল হয়নি পাকিস্তান। আমরা দেখেছি গতকালকের এই হামলার S-400 যেটা রাশিয়া থেকে আনা হয়েছে, S-400 সেই যেটাকে সুদর্শন চক্র নাম দেওয়া হয়েছে, তার মাধ্যমে প্রতিটা আক্রমণকে প্রতিহত করা হয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু খবর এখনো পর্যন্ত নেই। এটা একটা আমাদের জন্য একটা দারুণ খবর। পাশাপাশি চেনাব নদীর জল আমরা সকালবেলা যেটা দেখেছি যে সেটা ছাড়া হয়েছে, সেখানে কিন্তু সেই জায়গায় আরো ব্যতিব্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। কোন দিকে যাবে? এদিকে সেনার আক্রমণ প্রতিহত করবে, এদিকে জল কিভাবে আটকাবে, কি করে সাধারণ নাগরিকদের বাঁচাবে, সেই জায়গায় তাদের
কোনো সময় দুশ্চিন্তা, কোনো সময় একটা চিন্তা ছিল না। তারা সব সময় যে একটা জিনিস, সন্ত্রাসীদের সব সময় তারা একটা মদত দিয়ে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই যে দুষ্ট লোকের সাথে বন্ধুত্ব করলে কি হয়, তার পরিণাম কি হতে পারে, তা কিন্তু পাকিস্তান এখন হারে হারে টের পাচ্ছে কিনা তারা স্বীকার না করলো, সেই টের কিন্তু তারা পাচ্ছে। আমরা কিন্তু স্পষ্ট লক্ষ্য করতে পারছি গোটা বিশ্ব কিন্তু এখন পাকিস্তান থেকে নজর ফিরিয়ে নিচ্ছে। শুধুমাত্র এই মুহূর্তে যে খবরটা এসেছে, তুর্কি তাদেরকে কিছু হাতিয়ার সাপ্লাই করেছে, বাদ বাকি যারা রয়েছেন কেউ তাদের পাশে এসে কিন্তু দাঁড়াচ্ছে না। এটা একটা বড় প্রশ্ন, কারণ ভারত যে স্ট্র্যাটেজি নিয়ে আক্রমণ করেছে, ভারত সাধারণ নাগরিকদের উপর কোনো ধরনের হামলা এখনো করতে চাচ্ছে না, এটা স্পষ্টভাবে ভারত বলছে। শুধুমাত্র যারা দুষ্কৃতিকারী আছে, সন্ত্রাসী আছে, তাদের যে ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ ভারত তখন থেকেই বলছিল পেহেলগামে যে আক্রমণ করা হয়েছে, শুধু পেহেলগাম নয়, তার আগেও বেশ কয়েকবার ভারতের সেনাবাহিনীর উপরও আক্রমণ করা হয়েছে। সেই জায়গায় ভারত অনেকটাই ধৈর্য ধরেছে। 14 দিন পর ভারত আক্রমণ করেছে। সেই 14 দিন বারবার একটা কথাই বলা হচ্ছিল যে যাতে করে এই সব সন্ত্রাসীর যারা মদত দিচ্ছে বা সন্ত্রাসবাদীদের পাকিস্তান শেষ করুক বা তাদের চিহ্নিত করুক, কিন্তু পাকিস্তান এই ধরনের ঘটনা, এই ধরনের কোনো আচরণ না করায় ভারত কিন্তু বাধ্য হয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে আক্রমণ করেছে এবং তাদের সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করার চেষ্টা করেছে। নিহত হয়েছে। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম বা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এই সন্ত্রাসবাদীদের যে অন্ত্যেষ্টিক্রিয়া বলুন, সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে কিন্তু এই অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়া, সেখানে সেনাবাহিনীর পোশাক পরে সেনা অফিসাররা ছিলেন। সুতরাং এখানে একটা বিষয় পুরোপুরি পরিষ্কার, পুরোপুরি স্পষ্ট। আপনারা যদি নজর দেন যে এই পাকিস্তান সরাসরি কিন্তু সন্ত্রাসীদের মদত দিচ্ছে এবং যার পরিণাম এখন ভুগতে হচ্ছে। যেই কারণে ভারত যেটা করছে, সবাই কিন্তু যত দেশ রয়েছে সবাই কিন্তু সমর্থন করছে ভারতের এই কার্যকলাপকে। কারণ ভারত বারবারই বলছে সিভিলিয়ানদের উপর ভারতের কোনো সহমর্মিতা রয়েছে, শুধুমাত্র সেই ঘাঁটিগুলিতে আক্রমণ করা হয়েছে। এবং গতকালকে আমরা এও দেখেছি যে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানেও ভারতবর্ষের তরফ থেকে আক্রমণ করেছে, এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করা হয়েছে। ইসলামাবাদ, লাহোরে আক্রমণ করা হয়েছে। তো এই পরিস্থিতিতে এখন রয়েছে গোটা বিষয়টা। কি আপডেট আরো রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো আরো বিষয়। আমি আপনারা আমার সঙ্গে থাকুন, হেডলাইন্স ত্রিপুরার সঙ্গে থাকুন। হেডলাইন্স ত্রিপুরা যে ওয়ার অন অনুষ্ঠানটি আমরা চালিয়ে যাব এবং আপডেট কি রয়েছে আমি যারা আমার টেকনিক্যাল টিম রয়েছে আপডেট তুলে ধরার জন্য অনুরোধ করব। সাউথ ব্লকে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক, 3 সেনা প্রধানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। এখান থেকেই যে কথাটা আসছিল যে সভায় কারুর মুখে কিন্তু বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই, দুশ্চিন্তার কোনো ছাপ নেই, সবার মুখেই কিন্তু একটা হাসি এবং খুশির ছাপ রয়েছে। আমাদের রাজ্যের আরো একটি খবর রয়েছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্ত রক্ষা বাহিনী, আসাম রাইফেলস এবং অন্যান্য বাহিনীর আধিকারিকগণ সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আপনারা জানেন ভারত বাংলা সীমান্তে একটা কারফিউ জারি করা হয়েছে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত, সেটা 2 মাসের জন্য সেই কারফিউ কিন্তু জারি করা হয়েছে। গতকালকে সেই ঘোষণা দেওয়া হয়েছিল এবং এই এমার্জেন্সি পরিস্থিতিতে যে এই মুহূর্তের যে খবরটা এসছে, মুখ্যমন্ত্রী বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি করে নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। বৈঠকে সীমান্ত রক্ষা বাহিনী, আসাম রাইফেলস এবং অন্যান্য বাহিনীর আধিকারিকগণ সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আপনারা অবগত আছেন বেশ কয়েক মাস আগে যখন বাংলাদেশের এই পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি, গোটা পরিস্থিতি বদলে যায়, তখন তাদের মধ্য থেকে অনেকেই ভারত বিরোধী বিভিন্ন মন্তব্য করছিলেন এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু
পাকিস্তানকে সমর্থন করে আসছিল, সেই জায়গায় অনেকটাই সতর্কতা অবলম্বন আগে থেকে ভারতবর্ষ করেছে এবং ভারতের সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি করা হয়েছে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসছেন, মুখ্যমন্ত্রী বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর যারা রয়েছেন তাদের আধিকারিকদের নিয়ে এখানে বৈঠক হচ্ছে এবং এই বৈঠকে হয়তো সেই বিষয়গুলি নিয়েই, সীমান্ত সুরক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যদি কোনো ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়টা নিয়ে হয়তো এই আলোচনা হবে এবং এখান থেকে কেন্দ্রীয় সরকারকে হয়তো অবগত করা হবে। গোটা বিষয়টার প্রতি আমাদের নজর রয়েছে। আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে 22 এপ্রিল যেটা যে সময়টা, যেই সময়ে পর্যটকদের উপর হামলা করেছিল পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসীরা, তখন থেকেই কিন্তু পাকিস্তানের উপর এই খাড়াটা ঝুলে গেছে। তখন থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বলেছিলেন যে এই হামলা যেটা হয়েছে তার প্রতিবাদ করা হবে, প্রতিরোধ করা হবে, এবং এটা যেরকম কথা বলেছেন সেই অনুযায়ী কাজ হয়েছে। এবং ভারতবর্ষের জনগণ সেটাই কিন্তু চাইছিলেন যে একটা কিছু করা হোক, দীর্ঘদিন যাবৎ সহ্য করা হচ্ছে, আর সহ্য নয়, একটা কিছু করা হোক, এবং সেটাই কিন্তু করা হয়েছে। এবং এই মুহূর্তে সবাই একজোটে, গোটা ভারতবর্ষের সাধারণ নাগরিকদের যদি আপনারা প্রতিক্রিয়া দেখেন সেটাই কিন্তু সবার মধ্যে রয়েছে। সবাই কিন্তু একটা সন্তুষ্টি ব্যক্ত করেছেন, যেটা হয়েছে দারুণ কাজ হয়েছে, এটাই হওয়া উচিত ছিল, এই ধরনের শিক্ষাই পাকিস্তানকে দেওয়া উচিত ছিল এবং এই শিক্ষা কিন্তু দেওয়া হয়েছে। এবং ভারত বারবার যে কথাটা বলছিল যে সাধারণ নাগরিকদের উপর আক্রমণ, এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু ভারত তার কর্মকাণ্ড চালিয়ে গেছে এবং তার বাইরে গিয়ে পাকিস্তান কিন্তু আক্রমণ করেছে, তখন ভারত প্রতিহত করার চেষ্টা করেছে, প্রতিহত করেছে। আপনারা জানেন গতকাল সন্ধ্যার যে বিভৎস চেহারা, যে ব্ল্যাক আউট করা হয়েছিল জয়সলমীর বলুন বা পাঞ্জাবের বিভিন্ন অংশ বলুন, এই জম্মু কাশ্মীর, এই জায়গাগুলিতে ব্ল্যাক আউট করা হয়েছিল, প্রচুর পরিমাণে ড্রোন হামলা করা হয়েছিল, কিন্তু সন্তুষ্টির বিষয় যেটা, একটি হামলাও কিন্তু সফল হয়নি, সবগুলিকে কিন্তু প্রতিহত করা হয়েছে। এর জন্যই কিন্তু আমরা 140 কোটি ভারতবাসী গর্বিত আমাদের সেনার উপর, আমাদের সেনার কে মনোবল দেওয়ার জন্য আমরা সবাই একসাথে একজোট হয়ে কিন্তু এখন থাকার সময় এসেছে। এবং আমাদের দিল্লি প্রতিনিধি মায়া শর্মা যে কথাটা বলেছিলেন, বা আমরা যে ছবিটা একটু আগে দেখেছি বা একটা ছবির কথা তিনি বলেছিলেন, যে যারা মিটিং এ ছিলেন তাদের সবার মুখে কিন্তু একটা তৃপ্তির হাসি রয়েছে। তার মানে যে পরিকল্পনা অনুযায়ী ভারত আক্রমণ করেছিল সেই পরিকল্পনায় 100% সফল এখনো পর্যন্ত ভারত, সেটা কিন্তু বলা যায়। এই তৃপ্তির হাসি কিন্তু সেটাই। আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে সাউথ ব্লকে এই গুরুত্বপূর্ণ মিটিং এর কথা। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং শুক্রবার নয়াদিল্লি সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। যেই বৈঠক কিন্তু এর আগেও আমরা দেখেছি, গতকালকেও করেছেন, রোজ করে যাচ্ছেন, গত অনেক রাত পর্যন্ত মিটিং করার পর আজকে সকালে আবার করেছেন। এইভাবে কিন্তু একের পর এক নজরদারি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং যেটা আপনারা জানেন যে ভারতীয় যে সেনাবাহিনী তাদেরকে কিন্তু পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে, যেভাবে বলা হয়েছে, যেভাবে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে এবং যেভাবে সেনাবাহিনী চাইবে পুরো সমর্থন সরকারের থাকবে সেই কথা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। এই যে মিটিং চলছে পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আরো কিছু আপডেট রয়েছে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে
মুখ্যমন্ত্রীর বাসভবনের কথাটা আমরা আপনাদের সামনে দেখিয়েছি। মুখ্যমন্ত্রীর বাসভবনে সুরক্ষা বাহিনীর বৈঠক হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনী ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি করার জন্য কিন্তু এই বৈঠক। পাশাপাশি আপনারা জানেন যে এখানে গতকাল থেকে যে কারফিউ জারি করা হয়েছে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এই সেগুলির প্রতি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। তার মানে সন্ত্রাসবাদের আরেক নাম পাকিস্তান, সেটা কিন্তু একদম স্পষ্ট। সে কথাটা আপনারা কেউ অস্বীকার করবেন না, পাকিস্তানও অস্বীকার করতে পারবে। আমরা এই মুহূর্তে নিউজ শুনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সিনিয়র রিপোর্টার রয়েছেন যেভাবে নজর রাখছো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি, নজর রাখছো গোটা ভিডিওটা আপডেট তুলে ধরছো। পাকিস্তানের উদ্দেশ্যে বা পাকিস্তানবাসীর উদ্দেশ্যে আমাদের হিন্দিতে একটা কথা বলে, এক চুটকি সিন্দুর কি কিমত তুম কিয়া জানো পাকিস্তান। এই কথাটা তো এবার মানে সত্যি সত্যি প্রমাণিত হয়ে গেছে যে এক চুটকি সিন্দুরের মূল্য ঠিক কতটুকু তা পাকিস্তান কিন্তু হারাহারি টের পাচ্ছে। কারণ গত মঙ্গলবার থেকে যে ধরনের কার্যকলাপ পাকিস্তানরা ভারতের উপর চালিয়ে যাচ্ছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, পাকিস্তানের হাতও কাঁপা শুরু হয়ে গেছে। ভারত যে ধরনের হামলা করেছে, যেভাবে হামলা করেছে, বিশেষ করে নির্লজ্জ হামলা, পাকিস্তান ভারতের উপর যেভাবে নির্লজ্জভাবে হামলা করেছে, তার উপযুক্ত জবাব ভারত কিন্তু পাকিস্তানকে হারাহারি দিয়ে দিয়েছে এবং এখনো দিচ্ছে। তবে একটা কথা বলছি আমি তোমাকে স্যার, পাকিস্তান কিন্তু নির্লজ্জ, তারা শিক্ষা এখনো নেয়নি, শিক্ষা নেবে আগামীতে। তাদের পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তারা শিক্ষা নেবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কালকে রাত থেকে গতকাল রাতে দেশের বিভিন্ন অংশে যেভাবে তারা মিসাইল এবং বোমা দিয়ে হামলা চালিয়েছে, তাতে কিন্তু তাদের এই মানসিকতাটা পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলে নিজেদের দেশেই ভালো চাইছে না। কারণ যদিও ভারত প্রত্যেকটি হামলার জবাব দিয়েছে এবং একটা মিসাইলকেও তারা ভারতের মাটিতে পড়তে দেয়নি। ভারতের সুদর্শন চক্র আকাশেই তাদের মিসাইলকে শত্রুকে ঘুরিয়ে দিয়েছে। উপরন্তু ভারতের যে বিমান বাহিনীর, ভারতের নৌবাহিনীর যে সুদর্শন চক্র আকাশেই তাদের মিসাইলকে শত্রুকে ঘুরিয়ে দিয়েছে। উপরন্তু ভারতের যে বিমান বাহিনীর যে ভারতের নৌবাহিনীর যে শতাধিক মোটর সেল এবং মিসাইল ছাড়া হয়েছে। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে করাচি বিমানবন্দর। তোমাকে যদি আমি একটু আপডেটটা দেখাতে দেখাই, তুমি দেখতে পাবে। দেখো আন্তর্জাতিক বিমানের অবস্থা যদি তুমি দেখো, এটা আমাদের ইন্ডিয়া থেকে যত আন্তর্জাতিক বিমান সব আরব সাগরের উপর দিয়ে যাচ্ছে। কিন্তু দেখো পাকিস্তানের উপর কোনো বিমান পরিষেবা নাই। ঠিক ঠিক দেখো আন্তর্জাতিক বিমানগুলোর অবস্থা, পুরো পৃথিবী পাকিস্তানকে বয়কট করতে চলেছে। সে জায়গায় ভারতের বিমানগুলো, আন্তর্জাতিক যত বিমান আছে সব কিন্তু
এই পথ ব্যবহার করছে। পাকিস্তান কিংবা চীন তাদের উপর দিয়ে কিন্তু ভয়ে কোনো বিমান যাচ্ছে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর তুমি যদি লক্ষ্য করো, মানে আমরা যদি লক্ষ্য করি, ভারত কিন্তু এখন রাজনাথ সিং এর পৌরোহিত্যে এখন কিন্তু মিটিং শুরু হয়ে গেছে। এই ছবিটার কথাই কিন্তু কুন্তলদা বলছিলাম, বা আমাদের যে দিল্লি প্রতিনিধি মায়া শর্মা তিনি বলছিলেন, এই যে হাসির ঝলক সবার মধ্যে, এই যে তার মানে এখানে একটা তৃপ্তি, যে স্ট্র্যাটেজি নিয়ে ভারত আক্রমণ করেছিল সেখানে পুরোপুরি সফল, সেই চেহারাগুলি দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। কুন্তলদা, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেটা বলেছিলে যে পাকিস্তানের হাঁটু ভেঙে গেছে, আসলে একদিন যুদ্ধ করার পর পাকিস্তান ঋণ চাইছে, তার মানে পাকিস্তানের হাঁটু ভেঙে গেছে। হাঁটু ছিল কি? আমার মনে হয় না তাদের হাঁটু ছিল। হাঁটু না, শুধু তাদের হাঁটু, কোমর, হাত, পা, নাক, মুখ, চোখ সব ভেঙে গেছে। এরপরও তাদের এই নির্লজ্জ পাকিস্তানের কোনো শিক্ষা হচ্ছে না। এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো, তাদের থেকে বেশি লাফালাফি করছে এখন বাংলাদেশ এখন তাদের বন্ধু হয়ে গেছে। বাংলাদেশের এক সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান, উনি ওনার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, ভারত পাকিস্তান যুদ্ধ হলে চীনকে সহকারে নিয়ে ভারতের চিকেন নেক দখল করে নেবে। একজন মেজর জেনারেল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল যদি এ ধরনের মানসিকতা রাখে ভারতের বিরুদ্ধে, যে ভারত 71 সনে বাংলাদেশকে সাহায্য করেছিল, তারা এখন পুরোপুরি ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানকে সাপোর্ট করছে। আর ভারত যদি চায় পাকিস্তানকে দুদিন, বাংলাদেশকে 15 মিনিটে ধ্বংস করে দিতে পারে, কিন্তু ভারত সে পথে যাবে না। কারণ ভারত শান্তিতে বিশ্বাস করি। তুমি দেখো সায়ন, ভারত এর আগে যতটুকু হামলা করেছে সবগুলি কিন্তু তোমার নিরীহ মানুষের উপর কোনো হামলা করেনি। শুধু সন্ত্রাসবাদী ঘাঁটি, যেগুলি ঘাঁটি আছে সেই ঘাঁটিতে আক্রমণ করেছে। এই ক্ষেত্রে পাকিস্তান তারা বেছে বেছে নিরীহ পর্যটকদের উপর হামলা করেছে, তারা সাধারণ মানুষের উপর হামলা করছে। জম্মু কাশ্মীরে পুঞ্চে হামলা করছে। পুঞ্চবাসী তো বলছে অনেক হয়েছে, এবার একটা যোগ্য জবাব দেওয়া উচিত। আমার মনে হয় ভারতের সময় হয়ে গেছে আরো যোগ্য জবাব দেওয়ার। এমনিতেই মানে যারা ভারতের প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আমাদের এবং ভারতবাসীর সবার থাকবে, কিন্তু পাকিস্তান যে ধরনের অসভ্য, বর্বরতা এবং নোংরামির চরম সীমায় পৌঁছেছে, তাদের একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আর সেই সাথে আমি আমার পুরো টিম এবং আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ভারতীয় সেনাদের প্রতি রইল আমার একদম স্যালুট। একদম কুন্তলদা, আমরা ত্রিপুরাবাসী নয়, গোটা 140 কোটি মানুষ যদি বলি, আমরা সেনার পক্ষে আমরা রয়েছি, থাকবো, আমরা ছিলাম এবং আমাদের থাকতে হবে। কারণ আমাদের সেনা যেভাবে গোটা ভারতবর্ষটাকে রক্ষা করছে, নিজের জীবনকে বাজি রেখে তারা কিন্তু রক্ষা করছে। এবং আমরা আরেকটা বিষয়ে যদি আসি, এই যে আমাদের ডিফেন্স সিস্টেম, আমরা অনেক সময় এর আগে বলছিলাম, বা আমরা এই যে আমাদের দেশে বিভিন্ন জিনিস, আমরা যদি 100 টাকা একটা পেট্রোল ক্রয় করি, আমরা বলছিলাম এত দাম কেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন বুঝতে পারছি যে 100 টাকা আমরা যেটা দিয়েছি, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে সবল করতে আমরা দিয়েছি। আমরা যে 100 টাকা দিয়েছি, আমাদের ভারতবর্ষটাকে মজবুত করতে আমরা দিয়েছি। আমরা যে 100 টাকা পেট্রোলে প্রতি লিটার দিচ্ছি, আমরা আমাদের দেশটাকে শক্তিশালী করতে দিচ্ছি। আমরা এখন বুঝতে পারছি, কালকে এই যে এতগুলি যে ড্রোন হামলা হয়েছে, একটা ড্রোনও আমাদের দেশের উপর আছড়ে পড়তে পারেনি, তার মানে কি আমাদের পুরো আকাশটাকে একটা, যদি আমরা কড়াই বলি, তার মতো করে একটা বর্মর মতো করে কিন্তু আমাদের কিন্তু আক্রমণ হয়নি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিষয়টা, কুন্তলদাও যেটা বলছিলেন, যে আমাদের সেনাবাহিনীর পাশে থাকা উচিত, বা আমাদের বর্তমান সরকার যেভাবে কাজ করেছে সেটাও কিন্তু অত্যন্ত দারুণ একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছে। আমরা শুনতে পেয়েছিলাম যে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি করছেন কি না করছেন, এখন আমরা বুঝতে পেরেছি কি করছেন কি না করছেন। আমাদের পুরো সিস্টেমটাকে এত আপডেট করা হয়েছে, ভারত এখন এই আগের ভারত আর নেই, সেই কথাটাই কিন্তু আমরা এখন বলতে পারি এই জায়গায় দাঁড়িয়ে। আর কি কি আপডেট আপনাদের এই মুহূর্তে রয়েছে সেটা আপনাদেরকে আরো একবার আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন, আপনারা মুখ্যমন্ত্রীর বাসভবনের খবরটা আরো একবার আপনাদের সংক্ষেপে দিয়ে রাখি, যে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন বাহিনীর
অফিসারদের নিয়ে এখানে একটা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকে সম্ভবত বাংলাদেশ সীমান্তে কি ধরনের সুরক্ষা ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়টা হয়তো সেখানে আলোচনা হতে পারে বা কেন্দ্রীয় সরকারকে হয়তো আপডেট দেওয়া হতে পারে। এই বিষয়টা নিয়ে এখানে মিটিং হতে পারে। গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যেহেতু এখানে ইন্টেলিজেন্সের প্রতিনিধিরা রয়েছেন, আসাম রাইফেলস রয়েছেন বা বিএসএফ রয়েছে, সবাই রয়েছেন। আপনারা নজর রাখুন আমাদের হেডলাইন্স ত্রিপুরার ওয়ার অন অনুষ্ঠানে আমরা আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বিষয়টা তুলে ধরব। পাশাপাশি একটু আগে যেটা আপনাদেরকে জানিয়েছি, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং শুক্রবার এই নয়াদিল্লির সাউথ ব্লকে পশ্চিম সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এসপি সিং এবং প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং উপস্থিত ছিলেন। এবং আমাদের সিনিয়র রিপোর্টার কুন্তল গোস্বামী যে ছবিটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছে যে এখানে সভাপতিত্ব করছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং বাকি যারা রয়েছেন তাদের মুখে আমিও বারবার বা আমাদের দিল্লি প্রতিনিধি যে কথাটা বলেছেন, যে ছবিটা প্রকাশ্যে এসছে, যে সবার মুখে কিন্তু একটা তৃপ্তির হাসি। তার মানে এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। শুধু আমাদের একটাই এই মুহূর্তের একটা বড় খবর, মুখ্যমন্ত্রী বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ওয়ার অন অনুষ্ঠানে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক এবং এই বৈঠকে যেটা বলা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে আরো কড়া নজরদারি চালানোর কথা কিন্তু বলা হচ্ছে। সুতরাং আমাদের আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে। বৈঠকে সীমান্ত সুরক্ষা বাহিনী, আসাম রাইফেলস এবং অন্যান্য বাহিনীর আধিকারিকগণ সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এবং এর আগে আমরা যেটা দেখেছি যে একটা মহড়ার কথা বলা হয়েছিল, ওয়ার এর মহড়া, এবং সেই মহড়ায় স্পষ্টভাবে বলা হয়েছিল যদি কোনো ধরনের এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমাদের কি করতে হবে, সেই বিষয়টার প্রতি আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রেকিং ওয়ার অনুষ্ঠানে আপনারা সেই ব্রেকিং দেখতে পাচ্ছেন। 1 ঘন্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা যারা ছিলেন, আসাম রাইফেলস ইন্টেলিজেন্সের তারা ছিলেন, বিএসএফ ছিলেন। 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়েছে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেটা আপডেট আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সামনে তুলে ধরব। বৈঠকে সীমান্ত রক্ষা বাহিনী, আসাম রাইফেলস এবং অন্যান্য বাহিনীর আধিকারিকগণ সহ বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির আধিকারিকগণ উপস্থিত ছিলেন। গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের তরফে বিভিন্ন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং বিভিন্ন নোটিশ তারা ইস্যু করেছেন। মুখ্যমন্ত্রী বাসভবনে এই মুহূর্তে যে ব্রেকিং, আপনারা যারা শুধু এই মুহূর্তে যারা যদি টিভির পর্দায় এসে থাকেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তে আরো বেশি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কারফিউর কথা আপনারা জানেন, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত কারফিউ চলবে। এই সময়ের মধ্যে আপনারা কেউ এই আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন।
এই মুহূর্তের আরো কি আপডেট রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ওয়ার অন অনুষ্ঠানে, হেডলাইন্স ত্রিপুরার ওয়ার অন অনুষ্ঠানে। আপনারা জানেন একটু আগে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও কথা হয়েছে শাহর, এবং এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আপডেটটা আমরা তুলে ধরছি। যোগ্য জবাব ভারত দিয়েছে। গত 22 তারিখ থেকে যে ঘটনাটা শুরু হয়েছে সেখান থেকেই কিন্তু কিছু একটা করার মানসিকতা নিয়ে ভারত তৈরি ছিল, এবং সেটার সাউথ ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন, সাউথ ব্লকে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক। সেই ছবি বেশ কিছুক্ষণ আগে এই বৈঠক শুরু হয়েছে, এবং আপনারা ছবিটার দিকে দেখুন, সেখানে কিন্তু চিন্তার কোনো ভাঁজ আমরা দেখতে পাচ্ছি না। সাউথ ব্লকে শুরু গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকে নানা বিষয় নিয়ে কিন্তু এখানে অবগত করা হচ্ছে। 3 সেনার প্রধানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 3 সেনা প্রধানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং কিভাবে কি স্ট্র্যাটেজি কি থাকবে রয়েছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। এই গোটা স্ট্র্যাটেজি কিন্তু এখানে ঠিক করা হচ্ছে, এবং তারপরই পরবর্তী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাবো। রয়েছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান, এবং এই বিষয়টা নিয়েই কিন্তু কথা হচ্ছিল। এই যে সভা, এই যে মিটিং, এটা একটা নয়, সাউথ ব্লকে এই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, একটা নয়, বারবার দফায় দফায় কিন্তু এই বৈঠক হচ্ছে, এবং এই বৈঠক থেকে যে একটা স্পষ্ট বা একটা তৃপ্তির ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে পাকিস্তান শিক্ষা নেবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্ন, কারণ বারবার এই ধরনের আঘাত সহ্য করার পরও কিন্তু পাকিস্তান শিক্ষা নেয়নি। এইবারে যে বড় একটা প্রশ্ন আসছে যে বালুচিস্তান একটা কিছু করার চেষ্টা করছে, এবং তারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য দাবি করছে। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যে নকশাটা বর্তমানে রয়েছে সেটা ঠিক থাকবে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই প্রশ্ন যদি আমরা ভারতবাসী যারা রয়েছি আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি একটা কিছু হোক, একটা পরিবর্তন হোক, নতুবা এই যে সন্ত্রাসের যে আতুর ঘর, যেখান থেকে সন্ত্রাসীরা জন্ম হয়, যেখান থেকে সন্ত্রাসীরা বড় হয়, যাদের দুধ খেয়ে সন্ত্রাসীরা বড় হয়, সেই সন্ত্রাসীরা তারপর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আক্রমণ চালায়, সাধারণ নাগরিকদের হত্যা করে, সেই আতুর ঘরকে কিন্তু ধ্বংস করতে হবে, এবং ভারতবর্ষ সেই চেষ্টাই চালাচ্ছে সেই আতুর ঘরকে ধ্বংস করার, এবং পরিকল্পনা মাফিক ভারত কিন্তু এগিয়ে চলছে। বারবারই ভারত সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই সন্ত্রাসীদের আতুর ঘরকে ধ্বংস করতে হবে। ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার ভিক্ষার ঝুলি হাতে আন্তর্জাতিক মহলে পাকিস্তান, সেটা আমরা একটু আগেও বলেছিলাম যে একদিন এই আক্রমণ করার পর গোলা বারুদ শেষ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, এবং তার জন্য অস্ত্রশস্ত্র অনেক কিছুর প্রয়োজন, তার জন্য অর্থের প্রয়োজন। পাকিস্তানের কাছে অর্থ নেই। এর আগেই আমরা জানি পাকিস্তান প্রচুর ঋণ রয়েছে, এবং কিস্তি শোধ না করলে আর নতুন কোনো ঋণ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ পাকিস্তানকে সাহায্য করতে রাজি না। একমাত্র একটু আগে যে খবর এসে তুর্কি তারা কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তুর্কির অবস্থান কোথায় সেটাও আমাদের নজর রাখতে হবে, এবং দিনভর আমরা এই বিষয়টাতে নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে এই ওয়ার অন অনুষ্ঠানে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে।